কেমন লাগবে যদি কোনো মানুষ খুন হয়ে যায় আর সেই খুনের রহস্য উদ্ঘাটন করতে মাঠে নেমে পড়ে একদল ভেড়া? ঠিকই শুনেছেন, কোনো জাদরেল গোয়েন্দা নয়, বরং একদল বুদ্ধিমান ভেড়া যদি তাদের মালিকের খুনিকে খুঁজে বের করার মিশন শুরু করে, তবে বিষয়টি কেমন রোমাঞ্চকর হতে পারে। সিনেছন্দ চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি, আমি আসাদুজ্জামান। আজ আমরা কথা বলবো এমন এক অসাধারণ মন ছুঁয়ে যাওয়া এবং রহস্য ঘেরা মার্ডার মিস্ট্রি থ্রিলার সিনেমা নিয়ে, যার নাম দ্য শিপ ডিটেকটিভ। এই মুভিটি শুধু একটি খুনের রহস্যই নয়, বরং মানুষের লোভ, বিশ্বাসঘাতকতা এবং তার বিপরীতে পশুর নিঃস্বার্থ ভালোবাসার এক অনন্য দলিল। গল্পের প্রতিটি বাঁকে রয়েছে এমন সব টুইস্ট যা আপনার চিন্তা ভাবনাকে নাড়িয়ে দেবে। তাই হেডফোনটি কানে গুঁজে নিন আর আমাদের সাথে হারিয়ে যান এই রোমাঞ্চকর রহস্যের দুনিয়ায়। গল্পের শুরুতে আমাদের নিয়ে যাওয়া হয় এক শান্ত সবুজ প্রান্তরে, যেখানে একটি ছোট্ট ক্যারাভানে বাস করে জর্জ নামের এক মধ্যবয়স্ক খামারি। সে অত্যন্ত যত্ন নিয়ে রেবেকা নামের এক তরুণীকে চিঠি লিখছে। চিঠি লেখার এই দৃশ্যটি কিন্তু সাধারণ নয়, কারণ জানালার ওপার থেকে একদল ভেড়া অত্যন্ত মনোযোগ দিয়ে তাকে দেখছে। আসলে জর্জ এই ভেড়াগুলোকে কেবল পালিত পশু ভাবত না, সে এদের নিজেদের সন্তানের মতো ভালোবাসত। আর এই ভেড়াগুলোও কিন্তু সাধারণ ছিল না, তাদের এক একজনের ছিল আলাদা বৈশিষ্ট্য ও ব্যক্তিত্ব। চলুন এই অদ্ভুত গোয়েন্দা বাহিনীর সদস্যদের সাথে একটু পরিচিত হওয়া যাক। প্রথমেই আছে রনি এবং রেচি, যারা অত্যন্ত চঞ্চল এবং একটু রাগী স্বভাবের। এরপর আছে রিচফিল্ড, দলের সবচেয়ে বয়স্ক এবং অভিজ্ঞ ভেড়া, যাকে সবাই অভিভাবক মানে। চুল কাটার পর যার গায়ের চামড়া মেঘের মতো দেখায়, সে হলো ক্লাউড। সবকিছু জানার তীব্র কৌতূহল নিয়ে ঘুরে বেড়ায় কালো ভেড়া, যার নাম জোরা। আর আছে ম্যাকপল, যার স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর, সে কোনো কিছুই সহজে ভুলে যায় না। সবশেষে আছে এই দলের সবচেয়ে বিশেষ দুটি ভেড়া, একজন হলো সেবাস্টিয়ান, যে সব সময় একা থাকতে পছন্দ করে, আর অন্যজন হলো লিলি, এই দলের সবচেয়ে বুদ্ধিমান সদস্য, যে কোনো কথা বলার আগেই মানুষের মনের ভাব এবং পরিস্থিতি নিখুঁতভাবে বুঝে নিতে পারে। জর্জ এদের পশম বিক্রি করে ক্যারাভানের খরচ চালাতো, কারণ এদের কসাইয়ের কাছে বিক্রি করা তার নীতিতে ছিল না। সে এদের সুস্থ রাখার জন্য নিয়মিত নীল রঙের এক বিশেষ তরল ঔষধ খাওয়াতো। প্রতিদিন বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নামতো, সে রহস্য উপন্যাস বা মার্ডার মিস্ট্রির বই নিয়ে ভেড়াদের সামনে জোরে জোরে পড়ে শোনাতো। জর্জ ভাবতো তার এই অবলা জীবগুলো হয়তো কিছুই বোঝে না, স্রেফ তার গলার আওয়াজটাই উপভোগ করে। কিন্তু বাস্তবে আমরা দেখতে পাই ভেড়ারা নিজেদের ভাষায় মানুষের সব কথাই বুঝতে পারে এবং প্রতিটি গোয়েন্দা কাহিনীর রহস্য নিয়ে নিজেরা চুলচেরা বিশ্লেষণ করত। একদিন জর্জ একটি দারুণ থ্রিলার গল্পের মাঝপথে পড়া থামিয়ে দিয়ে ভেতরে চলে যায়। এতে ভেড়াদের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয়। আসল খুনি কে হতে পারে তা নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। তখনই সবার মাঝে উঠে দাঁড়ায় তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন লিলি। শান্ত ভঙ্গিতে বলে, আসল খুনি হচ্ছে বার্টি। সে নিজের অপরাধ ঢাকতে অন্যের নামে মিথ্যা প্রমাণ সাজাচ্ছে। বাকি ভেড়ারা লিলির এই তত্ত্ব প্রথমে হেসেই উড়িয়ে দেয়, কিন্তু পরদিন সন্ধ্যায় জর্জ যখন কাহিনীর বাকি অংশ পড়ে শোনায়, তখন দেখা যায় লিলি যা বলছে তা হুবহু সত্যি। এ থেকেই পরিষ্কার হয়ে যায় মানুষের লেখা জটিল রহস্যের জট খোলার মতো অসাধারণ বুদ্ধি ছিল এই ভেড়াগুলোর। এই খামারে বসন্তের মৃদু হাওয়ায় সব ভেড়ার জন্ম হলেও একটি ভেড়া ছিল যার জন্ম হয়েছিল কনকনে শীতকালে। তার নির্দিষ্ট কোনো নাম ছিল না, সবাই তাকে উইন্টার লাম্প বলেই ডাকত। কিন্তু দুঃখের বিষয় হলো, শীতকালে জন্ম নেওয়ার কারণে তার চেহারা ও পশম বাকিদের চেয়ে কিছুটা আলাদা ছিল। তার এই একাকিত্বের সুযোগে দলের বড় ভেড়া রিচফিল্ড সহ কেউই তাকে সহজে মেনে নিতে চাইত না। উইন্টার লাম্প যখনই দলের কাছে আসার চেষ্টা করত, তারা সবাই তাকে তাড়িয়ে দিত। এই অবহেলা জর্জের চোখ এড়ায়নি, তাই সে উইন্টার লাম্পকে একটু বেশি আদর করত। তার জন্য ক্যারাভ্যানের বাইরে আলাদা সুন্দর জায়গা করে দিয়েছিল। এবার চলুন খামার থেকে একটু দূরে আমাদের গল্পের মূল ঘটনাস্থল ডেনব্রেক শহরের দিকে নজর দেওয়া যাক। এটি এমন একটি শহর যেখানে মানুষগুলো একে অপরকে চেনে, কিন্তু সবার মনেই রয়েছে কিছু না কিছু গোপন এজেন্ডা। এখানে আমরা দেখতে পাই ক্যাল্প নামের এক স্থানীয় কসাইকে, যার নিজস্ব ভেড়ার খামার রয়েছে। আরও আছে ডাকঘরের খামখেয়ালি নারী বেথ এবং শহরের একমাত্র অলস পুলিশ অফিসার টিম। একদিন জর্জ শহরের একমাত্র চার্চে গিয়ে ওখানকার ফাদারের হাতে কিছু টাকা দিয়ে আসে এবং একটি বিশেষ চিঠি পোস্ট করে আমেরিকার ঠিকানায়, যেখানে সে রেবেকাকে খুব জলদি ফিরে আসার আকুতি জানায়। এদিকে খামারে ফেরার পথে ক্যাল্প তার গাড়ি নিয়ে
নিয়ে জর্জের সীমানায় ঢুকে পড়ে। রনি আর রিচি ক্যালবের গাড়ি দেখেই রেগে মেগে গুঁতো মারতে যায়, কিন্তু লিলি সময় মতো তাদের শান্ত করে। ক্যালবের খামারেও অনেক ভেড়া ছিল, তাই এই খামারের ভেড়ারা চেয়েছিল তাদের সাথে বন্ধুত্ব করতে, কিন্তু জর্জ ক্যালবকে দেখেই অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাকে কঠোর ভাষায় বকে নিজেদের জমি থেকে তাড়িয়ে দেয়। মালিকের এই আচরণে ভেড়ারা প্রচন্ড দুঃখ পায়, তবে তাদের একটি অদ্ভুত ক্ষমতা ছিল। এই ভেড়ারা যখনই খুব বেশি মানসিক কষ্ট পেত, তারা গোল হয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে এক মনে 1, 2, 3 গুনত, আর অলৌকিকভাবে তাদের মন থেকে সমস্ত যন্ত্রণাদায়ক স্মৃতি মুছে যেত। কিন্তু আফসোস, ম্যাকপলের এই একটি মানসিক রোগ ছিল, যার কারণে সে চাইলেও এই জাদুর সাহায্যে স্মৃতি মুছে ফেলতে পারত না। সে সবকিছু মনে রাখতে বাধ্য হতো। জর্জ যখন ভেড়াদের এই মন খারাপ করা অবস্থা দেখত, তখন সে লিলিকে কাছে টেনে আদর করত। যদিও জর্জ ভেড়াদের ভাষা বুঝত না, তাও তাদের মধ্যে এক নীরব মিলবন্ধন ছিল, চোখে পড়ার মতো। এদিকে ডেনব্রুক শহরে ম্যাথিউ নামের এক ধুরন্ধর নিউজ রিপোর্টারের আগমন ঘটে। সে শহরের তথাকথিত শরৎ উৎসবের কভার করতে এসেছিল, কিন্তু এখানে এসে সে দেখে উৎসবের নামে মাত্র 3টি টেবিল সাজানো রয়েছে। সে যখন হতাশ হয়ে ঘরে ফিরে যাচ্ছিল, তখনই ডাকঘরের বেত তাকে আটকায় এবং খবর দেখানোর বিনিময়ে জোর করে টাকা হাতিয়ে নেয়। এদিকে বেথ জর্জের রেবেকাকে লেখা চিঠিটা কৌতূহলবশত চুরি করে ফেলে, কারণ সে মনে করত এটি কোনো অবৈধ প্রেমের চিঠি। সেদিন রাত নামার সাথে সাথে আকাশে ঘন কালো মেঘ জমে ওঠে। শুরু হয় মুষলধারে বৃষ্টি আর বজ্রপাত। ভেড়ারা শেডের নিচে ঠায় দাঁড়িয়েছিল, তাদের প্রিয় জর্জের প্রতীক্ষায় কখন সে এসে নতুন কোনো গোয়েন্দা গল্প শোনানো শুরু করবে। কিন্তু বৃষ্টি থামার কোনো লক্ষণই ছিল না। তখন রিচফিল্ড এক আবেগঘন সুরে বাকি ভেড়াদের বলে, আমরা ভেড়ারা যখন অনেক বুড়ো হয়ে যাই, তখন আমরা আকাশের সাদা মেঘ হয়ে যাই। আসলে ভেড়ারা মৃত্যুর আসল রূপ চিনত না, কারণ কেউ মারা গেলে তারা জাদুর সাহায্যে সেই কষ্টদায়ক স্মৃতি মন থেকে মুছে ফেলত। কিন্তু ব্যতিক্রম কেবল ম্যাকপল। সে জানত মৃত্যুর প্রকৃত অর্থ কি। সেই কাল রাতেই ঘটে যায় এক মহা বিপর্যয়। ম্যাথিউ যখন গাড়ি চালিয়ে ফিরছিল, তখন তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এক গাছের সাথে ধাক্কা খায়। সেই অন্ধকারের মাঝে সে দূর থেকে কাউকে টর্চ জ্বালিয়ে জর্জের ক্যারাভ্যানের দিকে যেতে দেখে। একই সময়ে ম্যাকপেলও খামার থেকে লক্ষ্য করে রাতের আধারে ক্যারাভ্যানের দরজায় কেউ একজন নক করছে। পরদিন সকালে বৃষ্টি থেমে সোনা রোদ উঠলেও খামারের পরিবেশ ছিল থমথমে। ম্যাকপল ক্যারাভ্যানের কাছে গিয়ে যা দেখে, তাতে তার পায়ের তলার মাটি সরে যায়। জর্জ নিথর অবস্থায় ক্যারাভ্যানের বাইরে ঘাসের উপরে পড়ে আছে, তার শরীর হিমশীতল। লিলি প্রথমে ভেবেছিল জর্জ হয়তো প্রতিদিনের মতো শান্তিতে ঘুমোচ্ছে, কিন্তু ম্যাকপল জর্জের শরীর পরীক্ষা করে ভেড়াদের ভাষায় চিৎকার করে ওঠে, জর্জ আর বেঁচে নেই। মানুষ একবার মারা গেলে আর কখনো ফিরে আসে না। সবচেয়ে অদ্ভুত বিষয়টি ছিল, মৃত জর্জের বাম হাতটি ছিল পুরোপুরি নীল রঙের, আর তার ডান হাতটিতে লেগেছিল গাঢ় সবুজ রং। প্রিয় জর্জের এই করুণ দশা দেখে ভেড়ারা কান্নায় ভেঙে পড়ে। এই অসীম কষ্ট তারা সইতে না পেরে আবার তারা চোখ বন্ধ করে 1, 2, 3 গুণে সব ভুলে যাওয়ার চেষ্টা করে। কিন্তু এবার বাধা দেয় সেবাস্টিয়ান। সে গর্জে উঠে বলে, না, আমরা আজ কিছুতেই ভুলবো না। যে মানুষটা আমাদের সন্তানের মতো ভালোবেসে আগলে রেখেছিল, তাকে এভাবে ভুলে যাওয়া হবে চরম অকৃতজ্ঞতা। আমাদের তার শেষ বিদায়কে সম্মান জানাতে হবে। ঠিক তখনই জোরা বলে ওঠে, জর্জ নিজে থেকে মারা যায়নি, তাকে ঠিক গল্পের চরিত্রের মতোই নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই কথাটি লিলির মনে খটকা তৈরি করে। বৃষ্টির রাতে জর্জ কেনই বা বাইরে এসে পড়ে থাকবে? ক্যারাভ্যানের ভেতরে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে রয়েছে। কিছুক্ষণের মধ্যেই খামারে পুলিশের গাড়ি এসে পৌঁছায়। ক্যালব নামের সেই কসাই পুলিশকে ফোন করে মৃত্যুর খবর দিয়েছিল, কারণ সে সকালে জর্জের খামারের জমি সংক্রান্ত কাগজপত্র স্বাক্ষর করতে এসে লাশটি দেখতে পায়। একই সাথে সেখানে হাজির হয় কসাই হ্যান, যার লোভী চোখ ছিল জর্জের মোটা তাজা ভেড়াগুলোর ওপর। সে মনে মনে ভাবছিল, জর্জ যেহেতু নেই, এবার এই ভেড়াগুলোকে সস্তায় কিনে কেটে মাংস বিক্রি করবে। জর্জের মৃত্যুর পর পুলিশ অফিসার টিম তদন্ত করতে আসে, কিন্তু টিম ছিল অত্যন্ত অলস ও অদক্ষ একজন অফিসার। সে কোনো ফরেনসিক পরীক্ষা ছাড়াই সিদ্ধান্ত নেয় যে এটি স্রেফ একটি সাধারণ হার্ট অ্যাটাক। কিন্তু রিপোর্টার ম্যাথিউ, যে ভালো খবরের আশায় সেখানে ঘুরঘুর করছিল, সে ক্যারাভ্যানের ভেতরে ঢোকার চেষ্টা করে। টিমকে রাজি করিয়ে যখন তারা ভেতরে ঢোকে, তখন লিলিও জানালা দিয়ে সবকিছু খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতে থাকে। লিলি দেখতে পায় বৃষ্টির রাতে বাইরে বের হওয়া সত্ত্বেও জর্জের রেইনকোটটি ক্যারাভ্যানের ভেতরে ঝুলছে। সবচেয়ে বড় প্রমাণ ছিল টেবিলটার উপরে রাখা দুটি মদের গ্লাস। তার মানে খুনের রাতে জর্জ একা ছিল না, তার সাথে এমন কেউ ছিল যাকে জর্জ খুব ভালো করেই চিনত। ম্যাথিউ টিমকে
টিমকে বলে, হার্ট অ্যাটাক হওয়া মানুষ এত রাতে রেইনকোট ছাড়া ঝড়ের মধ্যে বাইরে কেন যাবে? আর এই দুটি গ্লাস প্রমাণ করে এখানে অন্য কেউ উপস্থিত ছিল। কিন্তু অহংকারী টিম নিজের ভুল স্বীকার করতে রাজি ছিল না। সে রেগে গিয়ে ক্যারাভ্যান থেকে বেরিয়ে যায়। এদিকে খামারের লিলি বাকি ভেড়াদের নিয়ে মিটিং বসায়। সে সবাইকে বুঝিয়ে বলে গতকাল রাতে জর্জের চেনা কেউ ক্যারাভ্যানে এসেছিল। তারা একসাথে ড্রিঙ্কস করার সময় সেই ব্যক্তি জর্জের গ্লাসে বিষ মিশিয়ে দেয়। বিষের তীব্রতায় ছটফট করতে করতে জর্জের খুনির সাথে ধস্তাধস্তি করে এবং খুনিকে খামচে ধরে। আর সেই কারণে জর্জের ডান হাত সবুজ রঙে রঞ্জিত হয়ে যায়। আমাদের পুলিশ এই রহস্য সমাধান করতে পারবে না। আমাদের নিজেদেরই জর্জের খুনিকে খুঁজে বের করতে হবে। কিন্তু সেবাস্টিয়ান লিলিকে উপহাস করে বলে, তোমরা স্রেফ একদল ভেড়া। তোমরা কোনোদিনে এই খামারের সীমানা পার হওনি। তোমরা কিভাবে খুনি ধরবে? লিলি দমে না গিয়ে ভেড়াদের জিজ্ঞেস করে খুনের রাতে কেউ কাউকে দেখেছিল কিনা। ম্যাকপল তখন সেবাস্টিয়ানের কথা বলে, কারণ সেই রাতে সেবাস্টিয়ানকে ক্যারাভ্যানের বাইরে ঘুরতে দেখা গিয়েছিল। সেবাস্টিয়ান রেগে গিয়ে বলে, হ্যাঁ আমি খুনি। আমি নিজের খুর দিয়ে দরজা খুলে জর্জের গ্লাসে বিষ ঢেলে দিয়েছি। সেবাস্টিয়ানের এই রসিকতা প্রমাণ করে যে সে আসলে নির্দোষ ছিল। তখনই উইন্টারলাম ফিসফিস করে বলে, আমি কাল রাতে জর্জের আত্মাকে ক্যারাভ্যানের বাইরে যেতে দেখেছি। তার গা থেকে চিরচেনা জর্জের সুগন্ধ আসছিল। চার্চের ঘন্টার আওয়াজ শুনে লিলি সিদ্ধান্ত নেয় তারা আজই প্রথম খামারের বাইরে যাবে এবং চার্চের আশেপাশে কোনো ক্লু পাওয়া যায় কিনা তা দেখবে। সেবাস্টিয়ান তাদের ভয় দেখানোর চেষ্টা করে যে পিচ ঢালা রাস্তাটি আসলে একটি কালো রাক্ষস, যার উপরে পা দিলেই সে গিলে খাবে। কিন্তু জর্জের প্রতি ভালোবাসার টানে লিলি আর ম্যাকপল সমস্ত ভয় জয় করে প্রথমবারের মতো পাকা রাস্তায় পা রাখে এবং সফলভাবে রাস্তা পেরিয়ে শহরে চলে আসে। লিলি, ম্যাকপল এবং সেবাস্টিয়ান ডেনব্রুক শহরের একটি হোটেলের বাইরে এসে পৌঁছায়। সেখানে এই রহস্যময় মৃত্যুর সমাধান করতে একটি জরুরি মিটিং কল করা হয়েছে। লিলি ও ম্যাকপল জানালার ফাঁক দিয়ে ভেতরে দেখার চেষ্টা করে। হোটেলের ভেতরে তখন শহরের প্রধান সন্দেহভাজনরা উপস্থিত ছিল। কসাই ক্যাল, হ্যান, বেথ, চার্চের ফাদার, পুলিশ অফিসার টিম এবং জর্জের মেয়ে রেবেকা, এমনকি ম্যাথিউ। আফ্রিকা থেকে জর্জের ছেলে পিটারও ফোনের লাউড স্পিকারে এই মিটিংয়ে যুক্ত ছিল। আইনজীবী তখন জর্জের একটি নতুন উইল সবার সামনে পড়ে শোনান। এই উইলটি জর্জের মৃত্যুর মাত্র কয়েক ঘন্টা আগে তার লাশের পাশ থেকে উদ্ধার করা হয়েছিল। আর এই উইলের বয়ান শুনে হোটেলের ভেতরের মানুষের পাশাপাশি আমাদের গোয়েন্দা ভেড়ারাও স্তম্ভিত হয়ে যায়। উইলে জর্জ লিখে গেছে, আমার প্রিয়জনদের জানাচ্ছি, আমার খুনি আমার অত্যন্ত পরিচিত এবং সে আজ এই ঘরেই উপস্থিত আছে। আমার সম্পত্তির 300 একর জমি আমার মেয়ে রেবেকা পাবে এবং 300 একর পাবে ছেলে পিটার, আর বাকি 300 কোটি টাকার নগদ সম্পত্তি পাবে রেবেকা। সবাই চিৎকার করে ওঠে, জর্জের মতো এক সামান্য খামারের কাছে 300 কোটি টাকা কোত্থেকে এলো? তখন আসল সত্যটি সামনে আসে। জর্জ যে ভেড়াদের নীল রঙের ঔষধ খাওয়াতো সেটি ছিল তার নিজের তৈরি একটি গোপন ফর্মুলা। মৃত্যুর কিছুদিন আগে সে এই ফর্মুলাটি একটি বড় ওষুধ প্রস্তুতকারক কোম্পানির কাছে 300 কোটি টাকায় বিক্রি করেছিল। মিটিং চলাকালীন ম্যাকপলের ওপর একটি সবুজ রঙের কাপড় এসে পড়ে। ভয়ে সে হোটেলের ভেতরে ঢুকে সবকিছু উল্টাপাল্টা করে দেয়। ক্যালব অত্যন্ত বিরক্ত হয়ে তাকে বাইরে বের করে দেয়। কিন্তু লিলি লক্ষ্য করে এই সবুজ কাপড়টি হুবহু সেই সবুজ রঙের মতো যা জর্জের ডান হাতে লেগেছিল। এদিকে তদন্তে আরো কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। চার্চের ফাদার স্বীকার করেন যে জর্জ যখন তরুণ বয়সে অত্যন্ত দরিদ্র ছিল তখন তার স্ত্রী মারা যাওয়ার পর সে তার 2 সন্তান রেবেকা ও পিটারকে চার্চের মাধ্যমে অন্য পরিবারকে দত্তক দিতে বাধ্য হয়েছিল। কিন্তু ধনী হওয়ার পর জর্জ তার সন্তানদের ফিরে পাওয়ার জন্য ফাদারকে মোটা অঙ্কের টাকা দেয়, যা চার্চের নিয়ম বিরোধী হলেও ফাদার চার্চের মেরামতের জন্য তা গ্রহণ করেছিলেন। রেবেকা পুলিশকে জানায় সে খুনের দিন রাতে এই দেশেই ছিল, কিন্তু সে কখনো জর্জের খামারে পা রাখেনি। কিন্তু উইন্টারল্যাম্প আবারও জোর দিয়ে বলে রেবেকা মিথ্যে বলছে। রেবেকার গা থেকে জর্জের পরিচিত সুগন্ধি আসছে। ক্লাউড তখন এক অদ্ভুত তথ্য দেয়। সে জানায় খামারের কাছে রেবেকার হাত থেকে একটি রূপার চুড়ি পড়ে গেছিল, যা ক্লাউড নিজের কাছে লুকিয়ে রেখেছে এই ভয়ে যে মানুষ তা কেড়ে নেবে। ভেড়ারা নিশ্চিত হয়ে যায় যে রেবেকাই খুনি। কিন্তু সেবাস্টিয়ান উইন্টারল্যাম্পকে বিশ্বাস করতে বারণ করে এবং বলে যে শীতকালের ভেড়া হওয়ার কারণে তার কথা কেউ কানে দেবে না। এদিকে লিলি দমে যাওয়ার পাত্র ছিল না। সে আর ম্যাকপল বুদ্ধি করে টিমের পুলিশ ক্যাপের নিচে রেবেকার সেই রূপার চুড়িটি রেখে আসে। টিম যখন চুড়িটি পায় সে বুঝতে পারে ভেড়ারা তাকে কোনো সংকেত দিচ্ছে। সে সরাসরি রেবেকার হোটেল রুমে তল্লাশি চালায় এবং তার
জুতো থেকে সেই বিষাক্ত ফলের অবশিষ্টাংশ খুঁজে পায়। টিম রেবেকাকে গ্রেফতার করে লকআপে পুরে দেয়। লকআপের জানালার বাইরে দাঁড়িয়ে লিলি রেবেকার স্বীকারোক্তি শোনে। রেবেকা কাঁদছিল আর টিমকে বলছিল, আমি আমার বাবাকে খুন করিনি। আমি সেদিন রাতে বাবার কারাভ্যানে গিয়েছিলাম। আমরা অনেক পুরনো স্মৃতি নিয়ে কথা বলছিলাম। বাবা আমাকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন এবং বলেছিলেন যে এই খামারের ভেড়াদের দায়িত্ব এখন আমার। কিন্তু বাবার 300 কোটি টাকার উইলের ব্যাপারে আমাকে কিছুই বলেননি। আমি যদি পুলিশকে বলতাম যে আমি সেদিন বাবার সাথে দেখা করেছি, তবে সবাই ভাবতো আমি টাকার লোভে বাবাকে খুন করেছি। তাই আমি সেদিন মিথ্যা বলতে বাধ্য হয়েছিলাম। রেবেকার চোখের জল দেখে লিলির মন কেঁদে ওঠে। সে বুঝতে পারে রেবেকা তার বাবাকে খুব ভালোবাসত। সে কোনোভাবেই খুনি হতে পারে না। লিলি যখন বিষণ্ণ মনে ফিরছিল, ম্যাকপল তাকে সান্ত্বনা দিতে ক্যালবের খামারের দিকে নিয়ে যায়। কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখে তাতে তাদের গা শিহরে ওঠে। ক্যালব আর হ্যান অত্যন্ত নির্মমভাবে ভেড়াদের কেটে মাংস বিক্রি করছে। ক্যালবের শিকারী কুকুরগুলো লিলি আর ম্যাকপলকে দেখে হিংস্রভাবে ঘেউ ঘেউ করে তেড়ে আসে। যখনই কুকুরগুলো তাদের উপর ঝাঁপিয়ে পড়তে যাবে, ঠিক তখনই এক ঝড়ের গতিতে সেখানে উপস্থিত হয় বীর সেবাস্টিয়ান। সেবাস্টিয়ান তার শক্তিশালী মাথা দিয়ে কুকুরগুলোকে আঘাত করে লিলিদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। সে একাকী ক্যালবের হিংস্র কুকুরগুলোর সাথে রক্তক্ষয়ী লড়াইয়ে মেতে ওঠে। লড়াইয়ে সে কুকুরগুলোকে তাড়িয়ে দিতে সক্ষম হলেও একটি কুকুর তার ঘাড়ে মারাত্মকভাবে কামড় দেয়। সেবাস্টিয়ান রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। লিলি আর ম্যাকপল তার কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। সেবাস্টিয়ান তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আকাশের দিকে তাকিয়ে বলে, আমি আকাশে জর্জের মেঘ দেখতে পাচ্ছি, এবং সে চিরদিনের জন্য চোখ বন্ধ করে। এই গভীর শোকে খামারের বাকি ভেড়ারা আবারও 1, 2, 3 গুণে সব ভুলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। লিলি তাদের অনেক অনুরোধ করে যেন তারা সেবাস্টিয়ানের আত্মত্যাগ ভুলে না যায়, কিন্তু তারা লিলির কথা শোনে না। লিলি যখন একা দাঁড়িয়ে কাঁদছিল, তখন এক অলৌকিক আলোয় জর্জের আত্মা তার সামনে ভেসে ওঠে। জর্জের এক হাত নীল আর অন্য হাত সবুজ ছিল। সে লিলিকে ইশারায় কিছু একটা বোঝানোর চেষ্টা করে এবং মিলিয়ে যায়। লিলি এবার বুঝতে পারে নীল আর সবুজের মাঝেই লুকিয়ে আছে আসল খুনির রহস্য। লিলি এবার এক দুর্দান্ত চাল চালল। যেহেতু সে নিজে জেলের ভেতরে ঢুকতে পারবে না, সে উইন্টার ল্যাম্পের এক পায়ে নীল রং এবং অন্য পায়ে হলুদ রং মাখিয়ে জেলের জানালা দিয়ে ভেতরে পাঠিয়ে দেয়। উইন্টার ল্যাম্প জেলের মেঝেতে সেই রংগুলো এমনভাবে মাখায় যাতে নীল আর হলুদ মিশে গাঢ় সবুজ রং তৈরি হয়। পরদিন সকালে পুলিশ অফিসার টিম যখন জেলের মেঝেতে এই সবুজ রং দেখে, তার মাথায় যেন বজ্রপাত হয়। সে হঠাৎ মনে করতে পারে হলুদ আর নীল মিশলেই কেবল সবুজ রং তৈরি হয়। আর জর্জের এক হাত ছিল নীল, ভেড়াদের নীল ঔষধের কারণে, এবং অন্য হাত ছিল সবুজ। এর মানে হলো জর্জের খুনি আসলে এমন একজন মানুষ যার চুলে বা মাথায় হলুদ রং লাগানো ছিল, যা ধস্তাধস্তির সময় জর্জের হাতে নীল ঔষধের সাথে মিশে সবুজ রঙে পরিণত হয়েছিল। টিম তৎক্ষণাৎ রেবেকার শাস্তির আদেশ স্থগিত করে এবং পুরো আদালত কক্ষের সামনে আসল সত্যটি বিশ্লেষণ করতে শুরু করে। জর্জের মেয়ে রেবেকা জেলে গেলে এই 300 কোটি টাকার সম্পত্তি আইন অনুযায়ী জর্জের নিকটতম পুরুষ আত্মীয়র কাছে চলে যাবে। আর জর্জের একমাত্র নিকটতম পুরুষ আত্মীয় হলো সাউথ আফ্রিকায় থাকা তার ছেলে পিটার। এই পুরো চক্রটি এমনভাবে সাজানো হয়েছিল যাতে রেবেকা ফেঁসে যায় এবং পিটার সমস্ত টাকা আত্মসাৎ করতে পারে। কিন্তু পিটার সাউথ আফ্রিকায় ছিল না, সে ছদ্মবেশে এই শহরেই ঘুরে বেড়াচ্ছিল। টিম যখন সোজা আঙ্গুল নির্দেশ করে রিপোর্টার ম্যাথিউর দিকে, হ্যাঁ, এই ম্যাথিউ হলো জর্জের কুলাঙ্গার ছেলে পিটার। সে মাথায় কৃত্রিম হলুদ রঙের উইগ বা পরচুলা পরে রিপোর্টার সেজে এই শহরে এসেছিল। খুনের রাতে রেবেকা চলে যাওয়ার পর পিটার ক্যারাভ্যানে ঢোকে। জর্জ তাকে চিনতে পেরে আদর করে মদ খেতে দেয়, কিন্তু সুযোগ বুঝে পিটার জর্জের গ্লাসে বিষ মিশিয়ে দেয় এবং নিজের তৈরি করা জাল উইলটি লাশের পাশে রেখে দেয়। বিষের যন্ত্রণায় ছটফট করার সময় জর্জ পিটারের মাথা চেপে ধরেছিল, যার ফলে জর্জের হাতের নীল ঔষধ আর পিটারের উইগের হলুদ রং মিশে সবুজ হয়ে গিয়েছিল। আর সেই উইগটি লুকানোর জন্য পিটার হোটেলের সেই সবুজ কাপড়ের নিচে তা লুকিয়ে রেখেছিল, যা অসাবধানতাবশত ম্যাকপলের মাথায় পড়েছিল। পিটার যখন তার অপরাধ স্বীকার করার চেষ্টা করে, টিম তার মাথা থেকে একটি চুল টেনে নেয় ডিএনএ টেস্টের জন্য। পরিস্থিতি বেগতিক দেখে পিটার যখন গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে, রনি আর রেচি তাদের জীবনের সবচেয়ে বড় বুলেটের মতো গতিতে এসে পিটারের গাড়ির দুই পাশ থেকে এমন সজোরে ধাক্কা মারে যে গাড়িটির অবস্থা খারাপ হয়ে যায়। পুলিশ এসে পিটারের হাত বেঁধে নেয় এবং তাকে চিরদিনের জন্য জেলে নিয়ে যায়। রেবেকা সম্মানের মুক্তি পায়। অদক্ষ পুলিশ অফিসার টিম তার ভুলের জন্য ভেড়াদের কাছে মনে মনে ক্ষমা চায় এবং তাদের ধন্যবাদও জানায়। বেতে এসে রেবেকার হাতে জর্জের সেই চিঠিটি তুলে দেয়। চিঠিটি পড়ে রেবেকার চোখে জল চলে আসে। চিঠিতে জর্জ লিখেছিল সে তার খামারের সবচেয়ে প্রিয় ভেড়াটির নাম রেখেছে লিলি, যা আসলে রেবেকার মৃত মায়ের নাম ছিল।
খামারের লোভী কসাই ক্যালব আর হান যখন জর্জের ভেড়াগুলোকে কিনে নেওয়ার প্রস্তাব দেয়, রেবেকা তাদের মুখের ওপর তা প্রত্যাখ্যান করে। সে তার বাবার 300 কোটি টাকার সৎ ব্যবহার করে ক্যালবের খামারের সব ভেড়াকে মোটা অঙ্কের টাকা দিয়ে কিনে নেয় এবং তাদের এই মুক্ত খামারে নিয়ে আসে। ক্যালবের খামারের অত্যাচারিত ভেড়ারা যখন এই সবুজ খামারে এসে বুক ভরে শ্বাস নেয়, তখন পুরো খামারে যেন আনন্দের বন্যা বয়ে যায়। পিটারের তৈরি করা জাল উইলটি বাতিল হওয়ায় জর্জের প্রথম উইল অনুযায়ী 300 কোটি টাকা বন্য প্রাণী ও পশু কল্যাণ ট্রাস্টে চলে যায়। কিন্তু রেবেকার এতে কোনো আক্ষেপ ছিল না। সে তার বাবার মতোই সাধারণ জীবনকে বেছে নেয় এবং বিকেলে বই নিয়ে ভেড়াদের গল্প শোনাতে বসে। লিলি তখন শান্ত পায়ে হেঁটে উইন্টার ল্যাম্পের কাছে যায়, যে আজ পাহাড়ের চূড়ায় সেবাস্টিয়ানের জায়গায় দাঁড়িয়ে বুক ফুলিয়ে আকাশ দেখছিল। লিলি তার মাথায় আলতো করে মাথা ছুঁয়ে ভেড়াদের ভাষায় বলে, আজ থেকে তোমার নাম আর উইন্টার ল্যাম্প নয়, আজ থেকে তোমার নাম জর্জ। বাকি সব ভেড়ারাও, যাদের মনে আগে উইন্টার ল্যাম্পের প্রতি অবহেলা ছিল, তারা সবাই এসে জর্জকে বুকে জড়িয়ে নেয় এবং তাদের নতুন নেতা হিসেবে বরণ করে নেয়। এভাবেই একদল অসাধারণ ভেড়ার বুদ্ধি, ত্যাগ ও ভালোবাসার মাধ্যমে এক নির্মম হত্যাকাণ্ডের সফল অবসান ঘটে। ভিউয়ার্স, মানুষের চেয়েও পশুর এই নিঃস্বার্থ ভালোবাসা আর বুদ্ধিমত্তার গল্পটি আপনাদের কেমন লেগেছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর এমনই সব অসাধারণ সিনেমার ব্যাখ্যা সহজ ভাষায় উপভোগ করতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সিনেছন্দ।